কাঠের বক্সে রাখা একটি বড় সোনার চাবি দিয়ে ওভাল অফিস থেকে এলন মাস্ককে বিদায় জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে মাস্ককে বিদায়ের ঘোষণা দেন ট্রাম্প। এ সময় সেখানে মাস্কও উপস্থিত ছিলেন। ট্রাম্প একটি কাঠের বক্সে রাখা বড়সড় সোনার চাবি ইলন মাস্কের হাতে তুলে দেন। ট্রাম্প বলেন, এ ধরনের উপহার তিনি কেবল বিশেষ মানুষদেরই দেন। দেশের পক্ষ থেকে ধন্যবাদ স্বরূপ মাস্ককে এই উপহার দেওয়া হলো বলে জানান ট্রাম্প। যৌথ সংবাদ সম্মেলনে মাস্কের প্রশংসা করে ট্রাম্প বলেন, এলন এক কথায় দুর্দান্ত। তিনি প্রশাসনে আসার পর অক্লান্তভাবে কাজ করে গেছেন। তিনি ছিলেন বলেই আমি খুব অল্প সময়ের মধ্যে প্রশাসনে ব্যাপক ও ফলপ্রসূ পরিবর্তন আনতে পেরেছি। তিনি না থাকলে হয়তো এই পরিবর্তন আনতে কয়েক প্রজন্ম লেগে যেত। তিনি আরও বলেন, আজ তিনি বিদায় নিচ্ছেন, কিন্তু আমি বিশ্বাস করি যে এটি সত্যিকারের বিদায় নয়। তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও কোনো না কোনোভাবে আমাদের সংস্পর্শে থাকবেন। এখনও তার অনেক কিছু করার আছে। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের প্রচার অভিযানে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন মাস্ক। নির্বাচনে জয়ের পর মাস্ককে নিজের পরামর্শক ও উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। পরে 20 জানুয়ারি প্রেসিডেন্ট শপথ গ্রহণের পর মাস্কের নবগঠিত সরকারি বিভাগ বা মন্ত্রণালয় ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট এফিসিয়েন্সির প্রধান করেন ট্রাম্প। এই বিভাগের প্রধান কাজ ছিল সরকারি ব্যয় সংকোচন এবং সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি। গত 4 মাসে মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগ হাজার হাজার চাকরি কমিয়েছে, একাধিক সরকারি সংস্থা বন্ধ করেছে, এমনকি বৈদেশিক সহায়তাও কাটছাঁট করেছে। 26 মে পর্যন্ত সরকারি দক্ষতা বিভাগ প্রকল্পের মাধ্যমে আনুমানিক $17,500 কোটি সাশ্রয় হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে বিবিসির বিশ্লেষণে দেখা গেছে এর মধ্যে মাত্র 1/4 নথিপত্রেও বা প্রমাণ পাওয়া গেছে। দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত এলন মাস্ক শুক্রবার ওভাল অফিসে হাজির হয়েছিলেন কালো টি শার্ট পরে। সেখানে সাদা অক্ষরে লেখা ছিল DOGE ফাদার। মাস্কের মাথায় ছিল কালো রঙের ক্যাপ। তিনি বলেন, তার ঘোষিত $1 ট্রিলিয়ন সাশ্রয়ের একটি বড় অংশের ফল পেতে সময় লাগবে। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল। ভারতের পশ্চিমবঙ্গ সরকার নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীকে সরাসরি টিভি বিতর্কে অংশ নেওয়ার পাশাপাশি বিজেপি সরকারকে পশ্চিমবঙ্গে আগাম নির্বাচনের ডাক দেওয়ারও চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। সম্প্রতি দুর্নীতি, নারীদের নিরাপত্তা, শিক্ষাসহ নানা প্রসঙ্গে শাসক দল তৃণমূলের চরম সমালোচনা করেন মোদী। মুর্শিদাবাদে সাম্প্রতিক সহিংসতার ঘটনার প্রসঙ্গ টেনে মোদী বলেন, এখানকার সরকার দুর্নীতিগ্রস্ত, প্রতিবার আদালতকে হস্তক্ষেপ করতে হয়। এভাবে কি কোনো সরকার চলতে পারে? প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্যের পরপরই এক সংবাদ সম্মেলনে কড়া প্রতিক্রিয়া জানান মমতা। তিনি বলেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমার সঙ্গে সরাসরি টিভি বিতর্কে বসুন, সঙ্গে আপনার টেলিপ্রম্পটার নিয়ে আসতে পারেন। বিজেপিকে নির্বাচনের চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আমি তাদের চ্যালেঞ্জ জানাই, আগামীকাল নির্বাচন ডাকুন, আমরা প্রস্তুত আছি। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার থেকে বিজেপির মিশন বেঙ্গল শুরু করেছেন মোদী। 2026 সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে এই প্রচার শুরু হলেও বিশ্লেষকরা বলছেন, এই সফরের মাধ্যমে মোদী প্রতিবেশী বাংলাদেশের প্রতি একটি কড়া বার্তা দিতে চান। আলিপুরদুয়ার শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এর অংশ। এটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সিকিম ও উত্তর পূর্বের 7 সিস্টার্সের একমাত্র স্থলপথ। এই অঞ্চলের ভৌগোলিক দুর্বলতা ভারতের জন্য সবসময় উদ্বেগের। ফলে মোদী এই ঘোষণাকে বাংলাদেশের জন্য একটি সামরিক ও রাজনৈতিক সিগন্যাল হিসেবেই দেখছেন অনেকে। পশ্চিমবঙ্গ বিজেপির ভাগ্য খুব বেশি বদলাতে পারেনি। 2021 সালের নির্বাচনে বিজেপি উত্তরবঙ্গে 30টি আসন পেল, গত কয়েক বছরে 5টি আসন তৃণমূলে চলে গেছে। তাই মোদী চান এই অঞ্চলে বিজেপির প্রভাব ফিরিয়ে আনতে। তাওফিকুল ইসলাম, আজকাল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজি এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। বুধবার রাতে এক্সে দেওয়া সেই পোস্টে মাস্ক লিখেন, বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে আমার নির্ধারিত সময় শেষ। আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই এই সুযোগ দেওয়ার জন্য। তিনি আরও লিখেন, ডিওজি মিশন ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এটি সরকারের একটি জীবনধারায় পরিণত হবে। ইলন মাস্ককে বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছিল। এক্ষেত্রে তিনি প্রতি বছর 130 দিন সরকারি দায়িত্ব পালন করতে পারবেন। চলতি বছরের 20 জানুয়ারি ট্রাম্প দায়িত্ব গ্রহণ করেন। সেই হিসেবে মে মাসেই মাস্কের দায়িত্ব পালনের দিন শেষ হচ্ছে। তবে বিশ্লেষকদের অনেকে বলছেন ট্রাম্পের সাথে দ্বন্দ্বের জেরেই দায়িত্ব ছাড়ছেন মাস্ক। সম্প্রতি ট্রাম্প প্রশাসন জনকল্যাণমূলক কাজে সংস্কারের জন্য একটি বড় বাজেট বিল পাশ করে, কিন্তু ইলন মাস্ক প্রকাশ্যে এই বিলের সমালোচনা করেন এবং দাবি করেন এতে সরকারের রাজস্ব ঘাটতি আরও বাড়বে। বাজেট বিল নিয়ে এই প্রকাশ্য মতবিরোধই মাস্কের পদত্যাগের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। এছাড়া ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়ার পর ইলন মাস্ককে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। অনেক ক্ষুব্ধ মানুষ তার টেসলা কোম্পানিকে বয়কট করেন। বিশেষ করে ইউরোপের বাজারে টেসলার গাড়ি বিক্রি অর্ধেকেরও বেশি হ্রাস পায়, যার ফলে তার কোম্পানির উপর নেতিবাচক প্রভাব পড়ে। মাস্কের ঘনিষ্ঠ মহলের মতে তিনি এখন পুরোপুরি নিজের ব্যবসায় মনোনিবেশ করতে চান, তাই প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোকে অনুদানের পরিমাণ আরও কমিয়ে দিতে পারেন মাস্ক। MR আকাশ, আজকাল। পুরুষ সহকর্মীর অশোভন প্রস্তাব ও মন্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন অস্ট্রেলিয়া পার্লামেন্টের প্রথম হিজাব পরা মুসলিম নারী সিনেটর ফাতিমা পেইম্যান। বুধবার বার্তা সংস্থা AFP ও সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক সাক্ষাৎকারে ফাতেমা পেইম্যান জানান, ওই সহকর্মী অতিরিক্ত মদ্যপান করার পর তাকে মদ খাওয়ানোর এবং টেবিলের উপর নাচার প্রস্তাব দেন। অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যম ABCকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওই ব্যক্তি আমাকে বলেন, চলো তোমাকে একটু ওয়াইন খাওয়াই, তারপর দেখি তুমি টেবিলের উপর নাচো। আমি তখন বলি, এখানেই সীমা টানছি মেট। এরপর আমি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করি। মাত্র 30 বছর বয়সী এই মুসলিম সিনেটর বলেন, ইসলাম ধর্মের অনুসারী হিসেবে তিনি মদ্যপান করেন না এবং এমন প্রস্তাব তার ধর্মীয় বিশ্বাসের প্রতি গভীর অবমাননা। তবে এই ঘটনার সময় বা অভিযুক্ত সহকর্মীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। আফগানিস্তানে জন্ম নেওয়া ফাতিমা পেইম্যান অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম হিজাব পরা সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই পরিচয় তাকে ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে বৈষম্যের মুখে ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে 2024 সালে ফাতেমা পেইম্যান ক্ষমতাসীন লেবার পার্টি থেকে বেরিয়ে স্বাধীন রাজনীতিতে অংশ নেন। তার দাবি, গাজায় ফিলিস্তিনিদের প্রতি দলটি যথাযথ সহানুভূতি দেখাতে ব্যর্থ হয়েছে। সিনেটর পেইম্যানের সাম্প্রতিক অভিযোগ অস্ট্রেলিয়ার রাজনৈতিক পরিমণ্ডলে নারীদের সংখ্যালঘু এবং ধর্মীয় প্রতিনিধিদের নিরাপত্তা ও মর্যাদা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে এবং পার্লামেন্টে নিরাপত্তা ও সমান সুযোগের পরিবেশ তৈরির দাবি জোরালো হয়েছে। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল। বাংলাদেশ কয়েক দশকের পুরনো লালমনিরহাট বিমানবন্দর চালু করছে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এই খবর চাউর হওয়ার পর নিকট প্রতিবেশী ভারত নড়ে চড়ে বসেছে। দেশটির কর্তা ব্যক্তিরা হঠাৎ করেই বাংলাদেশের পূর্বে অবস্থিত ত্রিপুরা রাজ্যের 3 দশক পুরনো পরিত্যক্ত কৈলাসহর বিমানবন্দর চালু করার তোড়জোড় শুরু করেছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি 1931 সালে ব্রিটিশ সরকার নির্মাণ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। বিমানবন্দরটি পুনরায় চালু হলে এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে। ফলে বাংলাদেশের এমন উদ্যোগে দুশ্চিন্তায় পড়ে গেছে ভারত সরকার। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, লালমনিরহাট বিমানবন্দর ভারতের সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর খুব কাছাকাছি অবস্থিত। ভারত মনে করছে, চীন যদি এই বিমানবন্দর পুনর্গঠনে সহায়তা করে তাহলে তা ভবিষ্যতে ফাইটার জেট, রাডার ও নজরদারি সরঞ্জাম স্থাপনের মতো সামরিক ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে পারে। পাশাপাশি লালমনিরহাট বিমানবন্দর নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে আঞ্চলিক ট্রানজিট হাবে পরিণত হয়ে উঠতে পারে। এতে বাংলাদেশের আঞ্চলিক প্রভাব বাড়বে, যা ইতি ঘটাবে ভারতের একচেটিয়া নিয়ন্ত্রণের। এমন অবস্থায় ভারতও উত্তর পূর্বাঞ্চলে কৌশলগত প্রস্তুতি নিচ্ছে। ত্রিপুরার কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালুর কাজ শুরু করেছে ভারত। 3 দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা এই বিমানবন্দর পরিদর্শন করছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি প্রতিনিধি দল। মূলত বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হলেও প্রয়োজনে এটি সামরিক বিমান চলাচলের জন্য প্রস্তুত রাখা হবে। বিশ্লেষকদের মতে, চীন ও বাংলাদেশ সংলগ্ন সীমান্ত পরিস্থিতি মাথায় রেখে ভারত লজিস্টিক ব্যাকআপ তৈরিতে আগ্রহী। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে, লালমনিরহাট বিমানবন্দর একটি জাতীয় সম্পদ এবং জাতীয় স্বার্থেই এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে লালমনিরহাট বিমানবন্দর আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, যেখানে আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা ও নিরাপত্তা উদ্বেগ একে নতুন মাত্রা দিয়েছে। এম আর আকাশ, আজকাল।